সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের প্রতি সপ্তাহের সাপ্তাহিক নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আজকে অত্যন্ত বেদনাবিধুর ভগ্ন হৃদয় নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই অবগত আছি গত পরশুদিন তথা ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। নিহত এবং আহতদের পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা স্মরণ করছি এই ভয়াবহ দুর্ঘটনায় যেসব তাজা প্রাণগুলো ঝরে গিয়েছে। বিশেষ করে এখানে আমরা সকলেই জানি অনেক ছোট ছোট বাচ্চারা ঝলসে গিয়েছে, যাদের শরীর, যারা এর মধ্য দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। সেখানে স্কুলের শিক্ষক সহ আর যারা দুনিয়া থেকে চলে গিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনার মধ্য দিয়ে শুরুতেই আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের রোগ যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন যেন কমিয়ে দেন এবং তাদের দ্রুত আরোগ্যের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। সেই সাথে নিহতের পরিবারের জন্যে আমরা সমবেদনা জ্ঞাপন করে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, যেহেতু এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে এবং এখানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তারা সকলেই পুড়ে যাওয়া রোগী। আর তাই তো আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করেছি পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা ও করণীয়। এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার কাউসার আহমদ কনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি প্যানভিশন টিভি শরীর ও মন অনুষ্ঠানে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সত্যি বেদনা ভারাক্রান্ত এবং পুরো দেশ এবং দেশের বাইরেও এই ঘটনার যারা দেখেছেন, যারা খবর পেয়েছেন, সকলে আসলে খুবই শোকাহত। একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমরা জানি গত পরশুদিন মাইলস্টোন স্কুলের অনেক শিশু, বাচ্চা, ছাত্রছাত্রী এবং শিক্ষক সহ অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এবং আমি যতটুকু জানি যে আপনি নিজেও সেদিন বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপস্থিত থেকে যারা সেখানে সেবা নিতে এসেছিল, আপনি সে সময় একজন প্রত্যক্ষ সেবাদানকারী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। তো আমরা আসলে আজকে আপনার সাথে এই পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত আলোচনা আপনার সাথে করতে চাই আমাদের আজকের পর্বে। ডাক্তার কনক, আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো বিভিন্ন ধরনের পুড়ে যাওয়া রোগী আপনারা চিকিৎসা দেন, ডিল করেন। তো মানুষ কীভাবে পুড়ে যেতে পারে, পুড়ে যাওয়ার ধরন বা কারণগুলো কী রয়েছে যদি আমাদেরকে একটু বলতেন। জি, সম্মানিত উপস্থাপক, অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। অত্যন্ত বেদনাবিধুর হৃদয় নিয়ে আজকে শুরু করছি। পুড়ে যাওয়া, জি, পুড়ে যাওয়া বলতে বর্তমান সাম্প্রতিক সময়ে আমরা আমাদের কাছে সবার সামনে যেটা পরিষ্কার, মূলত একজন মানুষ যদি পুড়ে যায়, এটি সাধারণত আগুনের মাধ্যমে সে পুড়ে যেতে পারে। কিন্তু আপনি জেনে থাকবেন যে আগুন ছাড়াও বিভিন্নভাবে মানুষ পুড়ে যেতে পারে, যেমন গরম তেল, গরম পানি, এমনকি আপনি জেনে অবাক হবেন যেটা ফ্রস্ট বাইট, মানে কোনো ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা কিছুতেও কিন্তু মানুষ পুড়ে যেতে পারে। এছাড়া পোড়ার ক্ষেত্রে আমরা বর্ষাকালে যে বজ্রপাত হয়, বজ্রপাত বা থান্ডার স্টর্মে কিন্তু মানুষ পুড়ে যায়। আর এই বর্তমান আধুনিক সভ্যতার যেটা চাবিকাঠি, বিদ্যুৎ আমাদের প্রত্যেকের ঘরে বাইরে সব সময় আমাদেরকে শক্তি প্রদান করছে। এবং পুড়ে যাওয়া রোগীদের মধ্যে সবচেয়ে ডিভাস্টেটিং, সবচেয়ে সিভিয়ার কিন্তু হয় এই ইলেকট্রিক বার্ন বা বিদ্যুতায়িত হয়ে কেউ যদি পুড়ে যান। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা তো প্রাথমিকভাবে মূলত আগুনে পুড়ে যাওয়াটাকেই পুড়ে যাওয়া বলি বা বুঝি, কিন্তু এর বাইরেও যে পুড়ে যাওয়ার আরও অন্যান্য অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আপনি আমাদেরকে জানালেন। মানুষ তো পুড়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে অনেকেই পুড়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন, অনেকে একটা সময় নিয়ে মৃত্যুবরণ করেন। তো এই পুড়ে যাওয়ার মানে হার বা ধরনটা কতটুকু তিনি পুড়ে গিয়েছেন, এবং এটা নিয়ে আমাদের ভিতরেও আমরা অনেক সময় বিভিন্ন খবরের কাগজে দেখি বা খবরে দেখতে পাই যে এত শতাংশ পুড়ে গিয়েছেন, এত শতাংশ পুড়ে গিয়েছেন। এটা আসলে পুড়ে যাওয়ার সেভিয়ারিটি আপনারা কীভাবে নিরূপণ করে থাকেন?
খুবই সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। পুড়ে যাওয়া, জি। সেটা আমরা আসলে একটা রোগীর সিভিয়ারিটি, তিনি হসপিটালে একজন চিকিৎসকের কাছে আসছেন, তিনি কতটুকু পুড়ে গিয়েছেন, আমরা এটা কিন্তু শতাংশের মাধ্যমে প্রকাশ করি। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট চার্ট রয়েছে, এটা একজন স্পেশালিস্ট বার্ন প্লাস্টিক সার্জনের মাধ্যমে এই চার্টটা পূরণ করা হয়ে থাকে, যেটাকে বলি আমরা লার্ন অ্যান্ড ব্রাউডার চার্ট। এই চার্টের মাধ্যমে আমরা একজন রোগীর সম্পূর্ণ শরীরকে, দৃশ্যমান তার যে শরীর, দৃশ্যমান এই শরীরকে শতকরা 100 ভাগে আমরা ভাগ করে থাকি এবং চার্টে আমরা পূরণ করে থাকি তিনি কোন কোন জায়গায় পুড়ে গিয়েছেন। এই পুড়ে যাওয়া চার্টের উপর ভিত্তি করে আমরা শতকরা হারটা নিরূপণ করে থাকি। তো কোনো রোগী হয়তো 10% পুড়ে গেছেন, কোনো রোগী হয়তো 15% বা 20% পুড়ে গেছেন। এই সিভিয়ারিটি বা তার পুড়ে যাওয়াটা কতটা মারাত্মক, এটি সর্বপ্রথম রিফ্লেক্ট করে বা বোঝায় কিন্তু তার শরীরের শতকরা কত অংশ পুড়ে গিয়েছে। এছাড়াও আরও কিছু প্যারামিটার আমরা গ্রহণ করে থাকি, যে তিনি কতটুকু সিভিয়ার, কতটা মারাত্মক বা জটিল। এটা থাকবে হচ্ছে রোগীর বয়সটা কত, তিনি কি ইয়াং, যুবক নাকি বয়োবৃদ্ধ। এছাড়া আরও যেটা গুরুত্বপূর্ণ, যেটা অনেক রোগী আমাদের কাছে জানতে চান, সেটা হচ্ছে তার শ্বাসনালী পুড়ে গিয়েছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এছাড়া তিনি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন কিনা। এই বিষয়গুলোর উপর মূলত আমরা মারাত্মক বা জটিলতার নির্ধারণ করে থাকি। ধন্যবাদ। আমরা একটা বিষয়ে জটিল পুড়ে যাওয়া বা জটিলতা সমৃদ্ধ যেগুলো পুড়ে যাওয়া, যেটার কারণে সেটা সঠিক ব্যবস্থাপনা তাৎক্ষণিকভাবে নিতে না পারলে মৃত্যু পর্যন্ত হতে পারে, সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে শ্বাসনালী পুড়ে যাওয়া। তো সেটা একটু আপনার কাছে জানতে চাই যে শ্বাসনালীর ভিতরে তো আর আগুন প্রবেশ করার কথা নয়, তো শ্বাসনালী পুড়ে যাওয়া বলতে কি বোঝায় আসলে? আচ্ছা, অন্তত ধন্যবাদ। পোড়ার যেমন অনেকগুলো কারণ রয়েছে, আমরা আলোচনা করলাম আগুন, পানি, তেল, বিদ্যুৎ, তেমনি নানা কারণে কিন্তু শ্বাসনালী পুড়ে যেতে পারে। এবং অবাক করা কাণ্ড আপনি দেখবেন, ধরুন একটি ঘরে আগুন লেগেছিল, সেই ঘরে একজন লোক মৃত্যুবরণ করেছেন, পড়ে আছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরে কিন্তু পোড়ার কোনোই দাগ নেই। তিনি কি করে পুড়ে গেলেন, কিভাবে মারা গেলেন, কিভাবে তিনি মারা গেলেন? তার এই মারা যাওয়ার কারণটা কিন্তু একটাই, পোড়াজনিত যদি কারণটা হয়ে থাকে সেটি হচ্ছে শ্বাসনালীর পুড়ে যাওয়া। শরীরে যেভাবে আমাদের আগুন লাগতে পারে, শ্বাসনালীতে কিন্তু আগুন লাগা আসলে সম্ভব নয়। সেক্ষেত্রে শ্বাসনালী তখনই পুড়ে যায়, পুড়ার পরে যে ধোঁয়াটা সৃষ্টি হয় বা ফিউম, যে ধোঁয়াটা সৃষ্টি হয়, সেই ধোঁয়াটা কিন্তু নিঃশ্বাসের সাথে যখন আমাদের ভিতরে চলে যায়, শ্বাসনালী, গলা, এমনকি ফুসফুস পর্যন্ত পুরো জায়গাটাকে এটি পুড়িয়ে ফেলতে পারে শুধু এই ধোঁয়ার উত্তাপের মাধ্যমে। এবং আপনি জানবেন, একটা ঘরে যখন পুড়ে যায়, অনেক প্লাস্টিক, নন প্লাস্টিক অনেক জিনিসপত্র কিন্তু ঘরে থাকে। সেই প্লাস্টিক বা নন প্লাস্টিক জিনিসগুলো পুড়ে গেলেও কিন্তু কিছু রাসায়নিক গ্যাসের সৃষ্টি হয়। এই রাসায়নিক গ্যাসের কিন্তু ব্যক্তির শ্বাসনালী পুড়ে যেতে পারে। তার মানে এটা হতে পারে যে একজন মানুষের বাহ্যিকভাবে তার চামড়া হয়তো বা সেভাবে ক্ষতিগ্রস্ত না হলেও যদি ইনহেলেশন বার্ন বা শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। জি, অবভিয়াসলি মৃত্যু পর্যন্ত হতে পারে তার শুধু শ্বাসনালী পড়ার কারণে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আসলে যে কারণে প্রাসঙ্গিক যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বিশেষ করে গত দিনে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটি ঘটেছে, যে সেখানে তো সবাই ছিল পুড়ে যাওয়া রোগী এবং কিছু বিভৎস ভিডিও আমরা দেখেছি, একজন পুড়ে যাওয়া ছোট একটি বাচ্চা তার ঝলসানো চামড়া নিয়ে এসে হেঁটে যাচ্ছে, পরে সে বাচ্চাটাও অবশ্য মারা গিয়েছে। তো আমরা আপনার কাছে আসলে জানতে চাই যে এরকম পুড়ে যাওয়ার যখন কোনো একটা ঘটনা ঘটে বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা বিমান বিধ্বস্ত থেকে শুরু করে, তো এরকম রোগী যেখানে থাকে তাৎক্ষণিকভাবে সেখানে কি করণীয় আসলে? অসংখ্য ধন্যবাদ। আমরা চাই না এই ধরনের কোনো দুর্ঘটনা আমাদের এই জীবনে কোনো পুনরাবৃত্তি ঘটুক। তারপরও একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের জানা উচিত যে পোড়ার জরুরিভাবে তিনি কি করতে পারেন। পুড়ে যাওয়া সাধারণত আমরা যেটা জানলাম, সেটা গরম পানি হতে পারে, তেল হতে পারে, আগুনে হতে পারে। যে কোনোভাবে তিনি পুড়ে যান না কেন, প্রাথমিকভাবে তিনি যেখানে পুড়ে গিয়েছেন অবশ্যই তাকে সেখান থেকে সরে যেতে হবে, যাতে করে এই যে উত্তাপ তাকে নতুন করে আর পোড়ার মাত্রাটা বাড়িয়ে না দেয়। তিনি যদি পরিধেয় কিছু তার থাকে, সেখানে যদি আগুন লেগে থাকে, অবশ্যই পরিধেয় বস্ত্র কারো সহযোগিতা নিয়ে তিনি খুলে ফেলবেন। একটু ইন্টারাপ্ট করি, মানে যিনি, যার শরীরে আগুন লেগেছে, যিনি পুড়ে যাচ্ছেন, তার এটা করণীয়, পাশাপাশি যারা তাকে উদ্ধার করতে গিয়েছে তাদের ওই বিষয়টা সবচেয়ে আগে খেয়াল রাখতে হবে তাকে। এবং
সবার পড়ার পর বিশ্বব্যাপী যেটা সমাদৃত। আমাদের একটি ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে তারপরে এই আলোচনায় আবার আসবো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করছেন। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি কল্যাণপুর থেকে বকুল পড়ছিলাম। জি। স্যারের কাছে আমার একটু জানার, আমার একজন রোগী আছে আত্মীয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে সার্ভাইকাল স্পাইনাল কর্ডে পা অবশ হয়ে গেছে। দীর্ঘদিন বিছানায় থাকার কারণে ওনার পেছনে ঘা হয়েছে, ঘা হয়ে পচে গেছে। এটা দিন যাচ্ছে, বাড়তেছে, কিছু ঔষধ প্রয়োগ করতেছে, কাজ হচ্ছে না তেমন। পরামর্শ এবং করণীয় কি একটু জানতে চাচ্ছি। আপনি দর্শক অনেক ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করবার জন্য। আমরা আসলে এই উত্তরটাও নিতে চাই, যদিও আমাদের আজকে পুরা যাওয়া নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আপনি যে ফিল্ড নিয়ে কাজ করেন সেটা প্রেসার স্টোরের কথা বলা হচ্ছে, তার এই রোগীর ক্ষেত্রে আসলে কি করণীয় যদি পরামর্শটি দিন। জি, সম্মানিত দর্শককে অসংখ্য ধন্যবাদ একটু সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি যে ব্যাপারটি বলেছেন এটা আসলে আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বেড শোর বা প্রেসার শোর বলে থাকি। এটি যদি হয়ে যায়, এটার বিভিন্ন স্টেজ রয়েছে, 1, 2, 3, 4 এবং আরও কিছু স্টেজ রয়েছে। আপনার রোগীর চিকিৎসাটা কেমন হওয়া উচিত, এটা কি অপারেশন ছাড়াই ভালো হবে নাকি অপারেশন লাগবে, এটা কিন্তু নির্ভর করবে তার স্টেজ এর উপরে। আপনি অবশ্যই একজন প্লাস্টিক সার্জন অথবা একজন প্লাস্টিক সার্জারি বিভাগে যোগাযোগ করবেন। আর বাসায় আপনারা যে চিকিৎসাটা করবেন সেটা হচ্ছে কি, রোগীকে অবশ্যই 2 ঘন্টা পর পর অন্ততপক্ষে 5 মিনিটের জন্য এপাশ ওপাশ করে তাকে পাশ পাল্টাতে হবে। অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। আমরা জানি যে একজন মানুষের 60 কেজি ওজনের একজন মানুষের সারাদিনে মিনিমাম 60 থেকে 120 মিলিগ্রাম প্রোটিন খেতে হয়। তার ক্ষেত্রে প্রোটিন খাওয়াটা আরও বাড়িয়ে দিতে হবে। তার ইনফেকশন কন্ট্রোল বা সংক্রমণ এর জন্য তার প্রস্রাব পায়খানা তিনি যদি বিছানায় করে থাকেন সেটা অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হবে। এই বিষয়গুলো আপনি বাসায় ব্যবস্থা করতে পারবেন। আর তার কী ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োজন, কী ধরনের ড্রেসিং বা কী ধরনের অপারেশন তার প্রয়োজন, এটির জন্য অবশ্যই আপনি প্লাস্টিক সার্জারি বিভাগে যোগাযোগ করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনার এই উত্তরটি আমাদের দর্শকের রোগীর ম্যানেজমেন্টের জন্য অনেক উপকারে লাগবে। আমরা আজকে আলোচনা করছিলাম এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরটি আপনি দিচ্ছিলেন। আবারও আমরা একই প্রশ্নই আপনার কাছে করছি যে পুড়ে যাওয়া রোগীদের জন্যে, পুড়ে যাওয়ার স্থলে রোগীর যিনি পুড়ে গিয়েছেন তিনি অথবা তাকে যারা উদ্ধার করতে গিয়েছেন তাদের জন্য তাৎক্ষণিক কী করণীয়, এটা যদি আমাদেরকে আপনি বলতেন। তাৎক্ষণিকভাবে পুড়ে যাওয়া একজন রোগী, তিনি তো একটি ট্রমা বা একটা আঘাতের মধ্যে গিয়েছেন, তার পক্ষে হয়তো সম্ভব হবে না। যারা তাকে উদ্ধার করবেন অবশ্যই উদ্ধারের সাথে সাথে তাকে পুড়ে যাওয়া স্থানে প্রচুর পরিমাণে পানি ঢেলে দিতে হবে। জি। এখন পানিটা কি ফ্রিজের পানি হওয়া উচিত নাকি গরম পানি? তো নয়, এটা আমরা সবাই জানি। অবশ্যই এটা ফ্রিজের পানি নয়, এটা কি হতে পারে একেবারে ট্যাপের পানি অথবা কলের পানি। কলের পানিটা প্রচুর পরিমাণে তার পোড়া জায়গায় ঢেলে দিতে হবে, কমপক্ষে 20 থেকে 30 মিনিট। এই ট্যাপের পানিটা ঢেলে দেওয়ার মাধ্যমে তার পোড়ার যে গভীরতা সেটি আরও গভীর হওয়া থেকে তিনি মুক্তি পাবেন। এবং পরবর্তীতে আমাদের একটা সচরাচর প্রত্যেকটা ফার্মেসিতে একটা ওয়েনমেন্ট বা ক্রিম পাওয়া যায়, 1% সিলভার সালফার ডায়াজিন, সাদা একটা মলম পাওয়া যায়। পোড়ার মলম বলতে সারা দেশে আমরা সেটাই বুঝি। তাৎক্ষণিকভাবে তিনি চিকিৎসা কেন্দ্রে আসার আগ পর্যন্ত প্রথমে পানি ঢেলে জায়গাটাকে শীতল করা এবং ওই সাদা পোড়ার মলমটি পোড়ার জায়গায় লেপন করতে পারেন এবং অতি দ্রুত একটি জরুরি বিভাগে তিনি সাক্ষাৎ করবেন। আপনি আরেকটি কথা বলছিলেন যে তার পরিধেয় বস্ত্র, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি আরেকটু বলতেন আমাদেরকে। আমরা জানি যে 3 জন পুড়ে গিয়েছেন, আগুনে পোড়া হলে অবশ্যই তার বস্ত্রে আগুন লেগে যায়। এখন ওই বস্ত্র শরীরে থাকা অবস্থায় আমরা পানি না ঢেলে যদি সম্ভব হয় অবশ্যই আমরা বস্ত্রটা খুলে ফেলবো, যাতে করে পোড়ার মাত্রাটা আরও না বাড়ে এবং পানিটি পুড়ে যাওয়া অঙ্গে সরাসরি সংস্পর্শে আসতে পারে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আশা করি এই তথ্যটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তাৎক্ষণিকভাবে কী করণীয়। আমরা আজকে আসলে আলোচনা করছি পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা এবং করণীয় বিষয়। আমরা ডক্টর কনক আপনার কাছে আবারও ফিরে আসছি যে এটা তো প্রাথমিক চিকিৎসা হলো এবং এটার কিন্তু কিছু অপচিকিৎসাও রয়েছে, সেটা সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে আপনি একটু সচেতন করতেন যে পুড়ে যাওয়া রোগীদেরকে বিভিন্ন ধরনের
কি বলবো যে গ্রামীণ চিকিৎসা পদ্ধতির বা ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতির অনেক কিছু সেই জায়গাগুলোতে লাগিয়ে দেয়। আপনারা নিশ্চয়ই এগুলোর জটিলতা সমৃদ্ধ রোগী অনেক সময় পেয়ে থাকেন, সেটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু সচেতন করুন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখেই বলছি, পুড়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেক ব্যক্তি চান তাৎক্ষণিকভাবে এখান থেকে মুক্তি চান। তো সেক্ষেত্রে আমাদের ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে বিভিন্ন অপচিকিৎসা রয়েছে, যার ফলে পোড়া রোগী আরও জটিল হয়ে থাকেন, পোড়ার গভীরতাটা আরও বেড়ে যায়। যেমনভাবে আমরা প্রতিনিয়ত রোগী পাই, যেমন টুথ ব্রাশ করার যে পেস্ট সচরাচর আমরা লাগানো রোগী পেয়ে থাকি। এছাড়া ডিমের সাদা অংশ, অনেক ক্ষেত্রে আপনি অবাক হবেন যে গোবর লাগিয়েও অনেক রোগী এসে থাকেন। তো পুড়ে যাওয়ার রোগী যিনি হসপিটালাইজড হয়েছেন, হসপিটালের সেবা নিচ্ছেন, তাদের কিন্তু খারাপ হয়ে যাওয়ার সবচেয়ে প্রধানতম কারণ হচ্ছে কিন্তু ইনফেকশন, সংক্রমণ। এই জিনিসগুলো সংক্রমণের হারটা কিন্তু বাড়িয়ে দেয়। তো অবশ্যই পুড়ে যাওয়া অংশে আপনি পানি ঢেলে, সাধারণ পানি ঢেলে শীতল করবেন 20 থেকে 30 মিনিট, এবং তিনি সাদা যে 1% সালফার ডায়াজিন মলমটি আপনি ব্যবহার করতে পারেন। অতি দ্রুত জরুরি বিভাগে যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ। তাহলে এটা প্রাথমিক চিকিৎসা তারা তাদের সাধ্যের আলোকে যেখানে তিনি আছেন বা যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে তারা নেবেন। ঠিক তার পরবর্তী মুহূর্তে তাদের কি করণীয়? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রত্যেকটি জরুরি বিভাগে কিন্তু পোড়া রোগীর প্রাথমিক অ্যাসেসমেন্ট, যে তিনি কি বেশি পড়েছেন নাকি কম পড়েছেন, এটা নিরূপণ করা কিন্তু প্রত্যেকটা এমবিবিএস ডাক্তারের পক্ষেই সম্ভব। আপনি আপনার পার্শ্ববর্তী জরুরি বিভাগে আপনি যান, সেখানে তিনি একজন ডক্টর দেখবেন। আপনার পোড়ার হার যদি 10% বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে 15% এর উপরে হয়, আপনি অবশ্যই একজন বিশেষায়িত প্লাস্টিক সার্জারি বা বিশেষায়িত বার্ন প্লাস্টিক সার্জারি বিভাগে আপনি যোগাযোগ করবেন। এই যে নিরূপণটার জন্য অবশ্যই আপনি যে কোনো জরুরি বিভাগে যাবেন, তাৎক্ষণিকভাবে চিকিৎসক দেখবেন আপনার পার্সেন্টেজটা কত, এবং তিনি যদি মনে করেন আপনাকে বিশেষায়িত হাসপাতালে রেফার করা প্রয়োজন, তিনি সেই অনুযায়ী নোট লিখে আপনাকে পাঠাবেন। কিন্তু অবশ্যই আপনাকে ওই মুহূর্তে যেটা করতে হবে, বা চিকিৎসক যিনি অ্যাটেন্ড করবেন তিনি যেটা করবেন, অবশ্যই রোগীকে একটু ফ্লুইড বা স্যালাইন চালু করে দেবেন, এবং পুড়ে যাওয়া অংশে প্রাথমিক যে ড্রেসিংটা সম্ভব হলে তিনি ওই সাদা মলম যেটা আমরা বলছি, বিশ্বব্যাপী এটা প্রচলিত এবং বাংলাদেশের সব জায়গায় এটা এবং সরকারি হসপিটাল, ইভেন উপজেলা হসপিটালগুলোতে কিন্তু এগুলো সাপ্লাই থাকে। জি, আপনি ঠিকই বলেছেন। তিনি পুড়ে যাওয়া অংশটুকু অবশ্যই একটু তিনি আবৃত করে দিবেন। একটি জরুরিভাবে তিনি একটি অ্যান্টিবায়োটিক দিতে পারেন, ব্যথার ওষুধ দিতে পারেন। অবশ্যই যেটা দিবেন সেটা হচ্ছে কি ফ্লুইড বা স্যালাইন। জি, ধন্যবাদ। তারপরে তাকে প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত হসপিটালে রেফার করবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আপনার কাছে জানতে চাই যে এই পুড়ে যাওয়া রোগীদের যারা আপনাদের কাছে আসে বা বিশেষায়িত হসপিটালে যখন তারা আসে, সব ধরনের পুড়ে যাওয়া রোগীর কি হসপিটালে ভর্তি করিয়ে চিকিৎসা নেওয়া জরুরি, নাকি কোনো রোগীর ক্ষেত্রে বাসাতে থেকেও চিকিৎসা করা সম্ভব? জি, অনেক ধন্যবাদ। অনেক রোগী কিন্তু আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের দিক থেকে একটু ভীতিতে ভোগেন যে হাসপাতালে গেলে আবার ওকে ভর্তি রাখবে কিনা, অপারেশন লাগবে কিনা। তো সুনির্দিষ্টভাবে আমাদের একটি গাইডলাইন রয়েছে, কোন রোগীকে ভর্তি করতে হবে, কোন রোগীকে ভর্তি করার প্রয়োজন নেই। এই জন্য অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে শরীরের শতকরা 15% বা তার বেশি যদি পুড়ে যায়, একটি শিশু তার ক্ষেত্রে যদি শরীরের শতকরা 10% বা তার বেশি যদি পুড়ে যায়, তাহলে কেবল তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। বাকি বিষয়গুলোতে কিন্তু, বাকি ক্ষেত্রগুলোতে তিনি কিন্তু নিয়মিত বিরতিতে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং বাসায় চিকিৎসা নিতে পারবেন। এখন বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যে 1% বা 2% হলেও তাকে অনেক সময় হাসপাতালে ভর্তি নেওয়া হতে পারে। যেমন একজন রোগীর একটি পুড়ে যাওয়া একটি ঘরে তিনি আবদ্ধ ছিলেন কমপক্ষে 5 থেকে 10 মিনিট, তার ফেসে পুড়ে গিয়েছে মাত্র 1% বা 2%, কিন্তু এই 10 মিনিট একটি বদ্ধ পোড়া ঘরে থাকার কারণে তার কিন্তু ইনহেলেশন ইনজুরি হওয়ার চান্সটা অনেক বেশি, ভয়ঙ্কর বার্ন বলবো। জি, তাকে অবশ্যই যে কোনো বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে পেলাম পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে। তো আমাদের সময় হলো একটি বিরতির। আমরা বিরতি পরে আবারও একই আলোচনার পরবর্তী ধারাবাহিকতায় আসবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা ও করণীয়। দর্শক, আমাদের সময় হলো একটি বিরতির। আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন করতে চাইলে সরাসরি স্ক্রলে দেখানো ফোন নাম্বারটিতে ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আজকে আলোচনা করছি সাম্প্রতিক ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের স্মরণে, এবং এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যেন আর না ঘটে, এবং সেই সাথে যদি কেউ আবারও আগুনে পুড়ে যায় তার তাৎক্ষণিকভাবে উত্তরণের জন্য কী করণীয়, আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা ও করণীয়। এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার কাউসার আহমেদ কনক। জি, বিরতি পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি পুড়ে যাওয়া রোগীদের কি কি করণীয় এবং পুড়ে কি কি কারণে যেতে পারে, সবগুলো বিষয় আপনি আমাদেরকে জানিয়েছেন। আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে পুড়ে যাওয়া তো আসলে খুবই কষ্টদায়ক। একজন মানুষ যখন পুড়ে যায় সেটা অনেক কষ্টদায়ক, এবং আমরা জানি যে আপনারা পুড়ে যাওয়া রোগীদেরকে পুড়ে যাওয়ার ডেপথ অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করে থাকেন। জি। তো এই যে বেদনা, যন্ত্রণায় ছটফট করতে করতে একজন রোগী যখন হাসপাতালে আসে, পুড়ে যাওয়া রোগী, তখন আপনারা এটাকে কিভাবে ম্যানেজ করেন? এর চিকিৎসায় আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন? জি, অসংখ্য ধন্যবাদ। একজন পুড়ে যাওয়ার রোগী তিনি তাৎক্ষণিকভাবে যদি একটি আমাদের বার্ন বিশেষায়িত হাসপাতালে তিনি যদি আসেন, প্রথমে কিন্তু তার আমরা পুড়ে যাওয়ার শতকরা হার কতটুকু এবং তার ডেপথ বা গভীরতা কতটুকু এটি আমরা নিরূপণ করি। এর বিজ্ঞানসম্মত পদ্ধতি রয়েছে। এই নিরূপণ করার মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে রোগীর চিকিৎসা, আর একটা হচ্ছে পোড়ার চিকিৎসা। পোড়ার চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটি করে থাকি সেটা হচ্ছে কি, তার ড্রেসিংটা কী ধরনের লাগবে, এটা আবার নির্ভর করে তার পোড়ার গভীরতা কতটুকু, তার উপর নির্ভর করবে। এবং গভীরতা পরবর্তী নিরূপণের পরে, ড্রেসিংয়ের পরে 2 দিন 3 দিন 1 দিন পর পর এই ড্রেসিংটা আমরা পরিবর্তন করা হয়। এই পরিবর্তন করার মাধ্যমে আমরা যেটা অবলোকন করি যে তার স্বাভাবিক চামড়ায় ফিরে আসার হারটা কতটুকু, বা আদৌ সেটি স্বাভাবিক চামড়া হিসেবে নতুন চামড়া গজানো তার পক্ষে সম্ভব কিনা, এর উপরে আমরা মূলত করি তার ক্ষেত্রে কোনো অপারেশন লাগবে নাকি লাগবে না। আমরা জানি যে বিভিন্ন গ্রেড রয়েছে পোড়ার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা ডিগ্রি রয়েছে। এর উপর কিন্তু আমরা একেবারে যদি সুপারফিশিয়াল বার্ন বা একেবারে এপিডার্মাল বার্ন যদি হয়, সেটা কিন্তু কোনো ড্রেসিংও সেটা কিন্তু লাগে না। আবার এটা যদি পার্শিয়াল থিকনেস বা আংশিকভাবে চামড়াটা যদি পুড়ে যায়, এটিতে ড্রেসিং লাগবে, তিনি কিন্তু 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই স্বাভাবিক চামড়া ফিরে পাবেন ইনশাল্লাহ। কিন্তু কোনো কারণে যদি তার পোড়ার গভীরতা যদি ফুল থিকনেস হয়, গভীর হয়, এবং চামড়ার নিচের অংশ যদি দৃশ্যমান হয়ে যায়, এতটা গভীর যদি তিনি পুড়ে যান, তার ক্ষেত্রে কিন্তু অপারেশনটা লাগে। এটি কিন্তু আমি বললাম পড়ে যাওয়া ক্ষত চিকিৎসা। রোগীর চিকিৎসা কি? রোগীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমি আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ফ্লুইড বা স্যালাইন। এবং একটি রোগীর কী পরিমাণ স্যালাইন প্রয়োজন সেটিরও কিন্তু একটি নির্দিষ্ট সূত্র রয়েছে। এই সূত্র অনুযায়ী পোড়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যেই তাকে কিন্তু এই স্যালাইনটা তার শরীরে পুশ করতে হবে। এবং কোনো কারণে যদি দেরি হয়, তার কিন্তু জটিলতার মাত্রাটা কিন্তু বেড়ে যায়। এর সাথে সাথে আরও তার দরকার অ্যান্টিবায়োটিক, তার ব্যথার ওষুধ প্রয়োজন, আরও কিছু ভিটামিন মিনারেলস এর মাধ্যমে নিয়মিত চিকিৎসা অথবা অপারেশনের মাধ্যমে একজন পোড়া রোগী সুস্থতা ফিরে পাবেন। পুড়ে যাওয়া রোগীদের রক্তের প্রয়োজন কীরকম হয়, এবং আমরা গতদিনের যে ঘটনা সেটা নিয়ে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সময়ে আপনি নিজেও সেখানে ছিলেন, বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, যে সেখানে রক্ত দেওয়ার জন্য মানুষের তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের পরোপকারী মানসিকতা অনেক বেশি, তারা ছুটে এসেছিল রক্ত দেওয়ার জন্য। এবং সেদিনই আমরা তখন দেখতে পেলাম যে আপনাদের হসপিটাল প্রশাসনের পক্ষ থেকে বা পরিচালক, যুগ্ম পরিচালকের পক্ষ থেকে বার্তা দেওয়া হলো যে আজকে মূলত আমরা রক্ত চাচ্ছি না, রক্ত আমরা আগামী কালকে থেকে দেব। এই বিষয়টা যদি বলতেন যে পুড়ে যাওয়া রোগীদের রক্তের প্রয়োজন হয় কিনা, হলে সেই রক্তটা কখন আসলে দিতে হয়? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
আসলে পোড়ার যে শতকরা হার, জি শতকরা হার এর উপর আসলে রক্ত লাগবে কিনা অনেক ক্ষেত্রে আমরা নিরূপণ করে থাকি। আর পোড়া রোগের ক্ষেত্রে সময়ে সময়ে নির্দিষ্ট ভিত্তিতে তার রক্তের বিভিন্ন মাত্রাগুলো কিন্তু আমরা পর্যবেক্ষণ করি। যেমন সিবিসি যে একটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু দেখি তার হিমোগ্লোবিনের মাত্রাটা কতটুকু, এবং সেরাম অ্যালবুমিন, এই অ্যালবুমিনের মাত্রাটার মাধ্যমে আমরা দেখি তার কি ধরনের সাদা রক্ত লাগবে। এখন সচরাচর প্রচলিত কিন্তু দুইটি কথা আমরা রোগীদের বলি, সহজভাবে বুঝিয়ে থাকি। একটা হচ্ছে লাল রক্ত, আর একটা হচ্ছে কি সাদা রক্ত, রক্তের একটি বিশেষ উপাদান। জি মেজর বার্ন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু রোগীর দুই ধরনের রক্তই লাগতে পারে। প্রধানত কিন্তু রোগীদের যে সেরাম অ্যালবুমিন এর ঘাটতির ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যালবিউটিন নামে ইনজেকশন প্রদান করে থাকি। এছাড়াও বিশ্বব্যাপী অনেক ক্ষেত্রেই আমরা অ্যালবিউটিন এর যে দুষ্প্রাপ্যতার কারণে বা নানা কারণে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমাও আমরা দিয়ে থাকি। তবে আপনি জেনে থাকবেন যে এই রক্তটি অবশ্যই 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 যে কোনো রক্তই লাগুক না কেন, তার যদি পোড়া ছাড়া অন্য কোনো আঘাত বা জটিলতা না থাকে, পোড়ার পরবর্তী প্রথম 24 ঘন্টার মধ্যে কোনো রক্তের প্রয়োজন নেই, শুধু দরকার স্যালাইন ফ্লুইড। জি অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা পেলাম যে পুরা যাওয়া রোগীদের যদি রক্ত বা রক্তের কোনো উপাদান ট্রান্সফিউশনের প্রয়োজন হয় সেটা 24 ঘন্টা পর থেকে শুরু হয়। দর্শক, আশা করি এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা বা মেসেজ পেয়েছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কনক, আপনি আমাদেরকে খুবই চমৎকার তথ্যগুলো দিচ্ছিলেন। আমরা আপনার কাছে জানতে চাই যে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা চলাকালীন সময়ে, তিনি হসপিটালে এসেছেন বা এমন প্রেক্ষাপট সময়ে, তার কি কি জটিলতা হতে পারে? জি, আমরা প্রথমে আমরা ধরে নিতে পারি যে একটি রোগী হসপিটালে ভর্তি আছেন। জি, ভর্তি অবস্থায় তিনি চিকিৎসা নিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু জটিলতা, তার জটিলতা হওয়ার কিন্তু সবচেয়ে বেশি ভয়, যেটা আমরা ভয় থাকি, সেটা হচ্ছে কি ইনফেকশন বা সংক্রমণ। জি, এছাড়া আমরা জানি যে পুড়ে যায় কিন্তু চামড়ায়, কিন্তু তার ইফেক্ট বা প্রভাবটা কিন্তু শরীরের প্রত্যেকটি অঙ্গে ছড়িয়ে পড়তে পারে যদি সেটা মেজর বার্ন হয়। আমরা জানি 20 বা 30% উপরে গেলে কিন্তু সেটাকে আমরা মেজর বার্ন বলে থাকি। মেজর বার্ন হলে আমাদের শরীরে ব্রেন থেকে শুরু করে ব্রেন, আমাদের কিডনি, লিভার, আমাদের যে পাকস্থলী, শরীরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সেজন্য জটিলতার ক্ষেত্রে যদি আমরা প্রথম বলি, ইনফেকশন হতে পারে। দীর্ঘক্ষণ একটি পুরো রোগীর নিয়মিত ড্রেসিং পরিবর্তন না করার কারণে এটা হতে পারে। হসপিটালে থাকা অবস্থায় যেহেতু তার নিয়মিত ড্রেসিং পরিবর্তন হচ্ছে, এছাড়া পারিপার্শ্বিক সকল সোর্স থেকে তার ইনফেকশন হতে পারে, কারণ তিনি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে কিন্তু তিনি অনেকটি নিচে পর্যায়ে চলে যান, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে গিয়ে থাকে। তিনি যেহেতু তার পাকস্থলী ঠিকমতো কাজ করতে পারেন না, ঠিকমতো খাবার হজম করতে পারেন না, এক্ষেত্রে দেখা যায় তারা নিয়মিত খাবার খেলেও সঠিকভাবে সেটা হজম হয় না, এটা একটি ব্যাপার হতে পারে। অনেক পুরো রোগীর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে হসপিটালে এসেছেন কিন্তু একটু দেরিতে, তার কিন্তু কিডনি ফেল করে যেতে পারে। জি জি, তো অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম। এখানে ইনফেকশনের বিষয়টা বারবার আসতেছে, এবং ইনফেকশনটাকে কি কোনোভাবে প্রিভেন্ট করা সম্ভব কিনা, এবং এই ইনফেকশনের জন্য মানুষের দায়বদ্ধতা কোন জায়গাটা একটু বুঝিয়ে দিতেন আমাদের। ইনফেকশন দূর করার জন্য অবশ্যই একজন চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মী গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রোগীর ব্যক্তিগত সচেতনতা এবং রোগীর স্বজনদের সচেতনতা। অবশ্যই ইনফেকশন প্রিভেনশনের জন্য যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটি প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা রোগীকে আমরা বলি যেটা যে ব্যারিয়ার নার্সিং, অর্থাৎ রোগীটিকে অবশ্যই আমরা এমনভাবে সেবা প্রদান করব যাতে করে তিনি কোনোভাবে তার ব্যবহার্য জিনিস, ব্যবহার্য ওষুধপত্র, খাবার কোনোভাবে যেন পার্শ্ববর্তী রোগীর সাথে তার কোনো প্রকার সংস্পর্শ না আসে। সকল সেবা অবশ্যই আমরা এমনভাবে প্রদান করব রোগীকে যাতে করে কোনো প্রকার সংস্পর্শ বাইরের সাথে তার আসা সম্ভব না হয়। এই ব্যারিয়ার নার্সিংয়ের পাশাপাশি তাকে আমরা ওই হসপিটালের প্রোটোকল ইনফেকশন, কী ধরনের ইনফেকশন সচরাচর হয় তার উপর ভিত্তি করে অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক প্রদান করতে হবে নির্দিষ্ট ডোজ এবং মাত্রা অনুযায়ী।
আমরা গত দিনের ঘটনা এবং বিভিন্ন সময়ে যখন এরকম ক্যাজুয়ালিটি ঘটনাগুলো ঘটে, বিশেষ করে গত দিনের পুড়ে যাওয়ার ঘটনা, একই সঙ্গে অনেকগুলো রোগী যখন হসপিটালে চলে এসেছে এবং স্বাভাবিকভাবেই মানুষের প্রতি মানুষের ভালোবাসা, স্বজনদের প্রিয়জনদের ভালোবাসা এবং কি অন্যান্য সমাজ হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের ভালোবাসায় সবাই হসপিটালে ছুটে যাচ্ছিলেন এবং সেই সময় হসপিটালে একটা খুব ক্রাউডি পরিবেশ সৃষ্টি হচ্ছিল এবং হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল যে আপনারা রোগীদের কাছে আসবেন না, কারণ সেটা ইনফেকশন ছড়াতে পারে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশের মানুষ অবশ্যই পরোপকারী, তারা মানুষের ভালো চান, ভালো করতে চান। একটি জাতীয় দুর্যোগ, এই দুর্যোগে সারা দেশের মানুষ ছুটে আসবে কি হয়েছে জানতে, তাদের উপকার করতে আসবে, এটি স্বাভাবিক। কিন্তু পুরো রোগীর ক্ষেত্রে যেটা আমরা আসছি যে তার জটিলতার কারণ, মৃত্যুর কারণ কিন্তু ইনফেকশন কিন্তু রোগী নিজে নিজে বহন করে না, আমরা তাকে দিয়ে আসি। স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করেন, নির্দিষ্ট প্রোটোকলে সেবা দেন, কিন্তু বাইরে থেকে সাধারণ যিনি যাচ্ছেন তাদেরকে ভালোবেসে উপকার করার জন্য তার উদ্দেশ্য কিন্তু মহৎ, কিন্তু তিনি অজান্তেই একটি সংক্রমণের উৎস হিসেবে দাঁড়াতে পারেন। সেজন্য হসপিটালে কোনো প্রকার প্রয়োজন ছাড়া ভিড় না করাই শ্রেয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এখান থেকে আমরা সকলেই শিক্ষণীয় হব। তার মানে বিষয়টি হলো যে রোগীর প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তার কাছে যেন আমার পক্ষ থেকে ইনফেকশন না যায়, আমাদের উচিত হলো তার কাছে গিয়ে ইনফেকশন না গিয়ে বরঞ্চ তাকে অন্য যেভাবে সহযোগিতা করা যায়, তার পরিবারকে সহযোগিতা করা যায়, সেই চেষ্টাটা অব্যাহত রাখা। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সময়ও প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পাওয়ার আছে। পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকে মারা যায়, অনেকে ঘটনাস্থলেই মারা যায়, অনেকে হসপিটালে থাকা অবস্থায় মারা যায়। পুড়ে যাওয়া রোগীদের মৃত্যুর কারণ কি? আসলে মৃত্যু তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা একটা, তারপরেও কি কি কারণে পুড়ে যাওয়া রোগীরা মারা যেতে পারে? জি, বিশ্বব্যাপী প্রচলিত কিছু ডাটার উপর ভিত্তি করে মৃত্যুর কারণগুলো আমরা বলে থাকি। অবশ্যই এটি সুনির্দিষ্ট নয়। জি, তবে পোড়ার যে বিভিন্ন উৎস রয়েছে এর মধ্যে আমরা বলেছি সবচেয়ে ডিভাস্টেটিং কিন্তু ইলেকট্রিক বার্ন। জি, এবং দেখা যাচ্ছে শরীরে বার্নের কোনো চিহ্নই হয়তো নেই, একটু তিনি হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্নের মাধ্যমে তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে পুড়ে যাওয়ার জায়গায় তিনি মৃত্যুবরণ করতে পারেন। তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। বজ্রপাতের মাধ্যমে যে মানুষ পুড়ে যান তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই জায়গাতেই মৃত্যুবরণ করতে পারেন। একটি রোগীর যদি শ্বাসনালী পুড়ে যায় এবং দীর্ঘক্ষণ যদি বদ্ধ পোড়া ঘরে তিনি থাকেন, উদ্ধার করতে যদি দেরি হয়ে যায় তিনি কিন্তু মৃত্যুবরণ করতে পারেন। এবং পোড়ার যে শতকরা হার আমরা যেটা বলে থাকি সচরাচর, যে একটা রোগী যদি 70% উপরে যদি তার পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার ফিরে আসার সম্ভাবনা কিন্তু কম। আর হসপিটাল ভর্তি হওয়ার পরবর্তীতে অনেক রোগী নানান জটিলতা দেখা দেয়। যেমন ধরেন একটি আপনি বলেছেন ইনফেকশন, সংক্রমণ তো আছে। অনেক রোগী, ইলেকট্রিক বার্নের রোগী হসপিটাল ভর্তি হওয়ার পরেও নানা রক্তনালী বা হৃৎপিণ্ডের নানা জটিলতার কারণে তিনি মৃত্যুবরণ করতে পারেন, যেটাকে আমরা বলি থ্রোম্বোএম্বোলিজম বা পালমোনারি এম্বোলিজমের কারণে তিনি মৃত্যুবরণ করতে পারেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে অনেকের আইসিইউ দরকার হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। জি, আমরা আইসিইউতে কোন রোগীকে আমাদের সেবা প্রদান করতে হবে, জি, সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে তার ভেন্টিলেশন বা রোগীকে কি একটা মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়ার প্রয়োজন আছে কিনা, তার শ্বাস প্রশ্বাস তিনি নিজে নিজে নিতে পারছেন না, অথবা আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি তিনি ইনহেলেশন ইনজুরি বা শ্বাসনালী পুড়ে তার গিয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে তিনি যেন আর জটিলতার সম্মুখীন না হন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি যেন না যান, তাকে আগে থেকে আমরা আইসিইউতে সেবা দিয়ে থাকি, যাতে যে কোনো মুহূর্তে তার ভেন্টিলেশনের প্রয়োজন হলে আমরা দিতে পারি। এছাড়াও পোড়ার শতকরা হারের উপর নির্ভর করেও আমরা রোগীকে আইসিইউ লাগতে পারে, তবে সব রোগীরই আইসিইউ অবশ্যই প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ জানাচ্ছি। পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসার অংশ হচ্ছে ড্রেসিং, এবং এটা আমরাও অনেক সময় অভিজ্ঞতা পাই যে, বা আমরা যখন নিজেরাও কিছু রোগীর সংস্পর্শে থাকি বা জানতে পারি যে ড্রেসিং করার সময় একটা পেইনফুল অবস্থা, খুব ব্যথাদায়ক একটা অবস্থা সৃষ্টি হয়, এবং যেহেতু চামড়ায় ড্রেসিং করলে আসলে রোগীর অনেক ব্যথা পায়। তো এটাকে আপনারা কীভাবে ম্যানেজ করেন? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে পুড়ে যাওয়ার রোগীর যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা আসলে কোনোভাবে প্রশমন করা সম্ভব নয়।
নিয়মিত যাদের ড্রেসিং হয় তাদের যন্ত্রণাটার মাত্রাটা কিন্তু আরোই বেশি। সেজন্য আমরা সবচেয়ে কার্যকরী যে ব্যথার ওষুধ সেটি আমরা রোগীকে পুশ করে থাকি। পুশ করে একটি নির্দিষ্ট বিরতিতে আমরা ড্রেসিংটা সম্পন্ন করে থাকি, যাতে করে একটু হলেও তিনি পেইন ফ্রি কম অনুভব করেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব ছোট ছোট আরও দু একটি প্রশ্ন আমাদের আছে, আমরা সেগুলো জানতে চাই। পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে পরবর্তী সময়ে তাদের খাদ্যাভ্যাস বা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সেগুলো নিয়ে সমাজে অনেক ধরনের কথা প্রচলিত আছে এবং কিছু বলবো যে অপকথাও প্রচলিত আছে। সেটা যদি আমাদেরকে আপনি একটু বলে দিতেন যে পড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে তার ক্ষত দ্রুত সেরে ওঠার জন্যে তার খাদ্যাভ্যাসের কী কী নির্দেশনা আপনারা দিয়ে থাকেন? অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। একটি পড়ে যাওয়া রোগী সেটা যদি মেজর বার্ন হয়ে থাকে 20 বা 30% বা তার বেশি যদি তিনি হয়ে থাকে, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সুস্থ হওয়ার পরেও এখনও কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসেনি। এবং তার একজন মানুষ, সুঠাম দেহের একজন মানুষ পুড়ে গিয়েছেন, সুস্থ হয়েছেন, তিনি কিন্তু তার এই সুঠাম দেহ ফিরে পেতে অনেক দিন সময় লাগে। আমাদের যেটা বলা হয় যে তার শরীরের যে স্বাভাবিক যে গঠন, দৃশ্যমান স্বাভাবিক যে গঠন, এটা কিন্তু পোড়ার আগের জায়গায় ফিরে আসতে কিন্তু প্রায় 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই জন্য অবশ্যই তিনি কি খাবেন? তিনি খাবেন অবশ্যই প্রোটিনযুক্ত খাবার। স্বাভাবিক মানুষ আমিষ যতটুকু খান তার কিন্তু 2 থেকে 3 গুণ পরিমাণ প্রোটিনযুক্ত খাবার তিনি খাবেন। আগামী 2 থেকে 3 বছর পর্যন্ত তিনি এটা মেনটেন করবেন। এর সাথে সাথে তার ভিটামিন এবং মিনারেলস জাতীয় কিছু খাবারগুলো খাবেন। এটা হতে পারে, সবসময় ওষুধের উপর নির্ভর আমরা করব না, আমরা মৌসুমি ফল, তারপরে ভিটামিন এ বা উজ্জ্বল রঙের যে সবজিগুলো তিনি খাবেন, ফলের জুস তিনি খেতে পারেন। আর প্রচলিত এবং সব সময় যেটা পাওয়া যায় প্রোটিন বা আমিষ, সেটা কিন্তু আমাদের ডিম। তো সেক্ষেত্রে আমরা ডিমের সাদা অংশ, মেজর বার্নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা 2 থেকে 3টি ডিমের সাদা অংশ প্রতিদিন আমরা খেতে বলে থাকি। এই খাওয়া নিয়ে কিন্তু গ্রামে বা বিভিন্ন জায়গায় মানুষের অনেক ধরনের কুসংস্কার আছে যে একটা পুড়ে যাওয়া রোগী অথবা অন্য যে কোনোভাবে শরীরে ক্ষত হওয়া রোগী, তাদের ক্ষেত্রে ডিম, দুধ এগুলো খাইতে নিষেধ করা হয়। নিশ্চয়ই বৈজ্ঞানিকভাবে এগুলোর কোনো ভিত্তি নেই, বরঞ্চ খাওয়ার জন্যই তাদেরকে উৎসাহিত আমরা খাওয়ার ক্ষেত্রে, পুষ্টিকর খাবার ক্ষেত্রে আমরা কিন্তু উৎসাহিত করে থাকি সবসময়। অনেক ধন্যবাদ। সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে যারা আহত অবস্থায় আছেন আর যেন কোনো প্রাণ ঝরে না যায়। তো যে কোনো কারণে যদি কেউ পুড়ে যান, তাহলে পুড়ে যাওয়ার পরবর্তী সময়ে তার কি কি ধরনের জটিলতা হতে পারে সেটা আমাদেরকে একটু বলতেন। একজন রোগী পুড়ে গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, অপারেশন লেগেছে অথবা লাগেনি, সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। সেক্ষেত্রে আমরা জানি যে পোড়া নিয়ে আমরা যখন কথা বলছি, এটা অবশ্যই শরীরের দৃশ্যমান একটি জায়গা। এই দৃশ্যমান একটু জায়গায় কিন্তু চামড়ার যে রং, এর তারতম্য ঘটতে পারে। কোনো জায়গায় অতিরিক্ত কালো হয়ে যেতে পারে, অতিরিক্ত সাদা হয়ে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমাদের হাতে বা পায়ে যদি অনেকের পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয়। জায়গাটাকে টান করা বা জায়গাটাকে কর্মক্ষম রাখতে হয়। এবং এটি যদি না নেয়, এটি কিন্তু দীর্ঘমেয়াদী একটি বিকলাঙ্গতাও সৃষ্টি হতে পারে। এদিকে আমাদের খেয়াল রাখা উচিত। অনেক ক্ষেত্রে মেজর বার্নের ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে তারা একটু ব্যাধিগ্রস্ত হয়ে পড়েন। সেক্ষেত্রে অবশ্যই তিনি এই ধরনের লক্ষণ দেখা গেলে তিনি মানসিক বিভাগে অবশ্যই যোগাযোগ করবেন। পুড়ে যাওয়ার পরে অনেক রোগীদেরই নানা ভিন্ন ভিন্ন কিছু মানসিক সমস্যার পাশাপাশি হরমোনাল কিছু সমস্যাও তার হতে পারে। এছাড়া পোড়ার পরবর্তীতে তিনি যদি ছোট কোনো ঘা থেকে যায়, সেই ঘা যদি তিনি খুব দ্রুতই চিকিৎসকের পরামর্শ না নেন, দীর্ঘমেয়াদী যদি কোনো ঘা থাকে, সেখান থেকে কিন্তু ক্যান্সার হওয়ারও সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে শেষ করতে হচ্ছে, একটি ফোন এসেছে, আমরা ফোনের ক্লিপটি নিয়ে আমরা সমাপনের দিকে যাব। দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আব্দুল্লাহ নোমান বলছি। জি, আমি প্রোগ্রামটা দেখতেছি। আমার একটা অসুবিধা, আমি গত পরশুদিন মোটরসাইকেলের যে সাইলেন্সার থাকে, গরম সাইলেন্সার, আমার পাশ দিয়ে রিক্সা যাচ্ছিল, পরে আমি পায়ে আমার পাটা কিছু অংশ পুড়ে গিয়েছে এবং ফুসকা হয়েছে, ওটা ফুলে উঠেছে। হ্যাঁ, জি, এটার জন্য আমি আসলে যত্ন হিসাবে কি কি চিকিৎসা নিতে পারি যদি একটু বলতেন প্লিজ।
জি, আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি আর কিছু জানতে চান ওনার কাছ থেকে? না, ধন্যবাদ। কেটে গিয়েছে, আপনি একটু। জি, ধন্যবাদ সম্মানিত দর্শককে। আসলে সাইলেন্সারের বার্ন এটা কিন্তু আমরা সচরাচর পেয়ে থাকি। জি, আবার যেটা দুর্ভাগ্যজনক বলবো আমি, সাইলেন্সারের বার্নটি কিন্তু অনেক ক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই একটু গভীরতাটা বেশি হয়ে থাকে জি, এবং অনেক ক্ষেত্রে এর কিন্তু অপারেশনও লাগতে পারে। তবে সাইলেন্সারের বার্নটা হয় খুবই ছোট জায়গায়, 1% বা তারও অনেক কম। কম, জি। সেজন্য আবার এটি হয় একটা এবার বোনসের উপরে বা পায়ের যে হাড্ডি সেটার উপরে হয়ে থাকে। জি, পোড়ার অংশটুকু অনেক কম হয়, রোগীরা এটাকে গুরুত্ব দেন না, কিন্তু গভীরতা হওয়ার কারণে অনেক ক্ষেত্রে একটা অপারেশন লাগে। আপনি অবশ্যই নিয়মিত ড্রেসিং করুন। পোড়ার গভীরতা কতটুকু সেটি যাচাই করার জন্য অবশ্যই আপনি একজন বার্ন এবং প্লাস্টিক সার্জনের পরামর্শ নিন। অপারেশন নাকি ড্রেসিংয়ে ভালো হবে সেটি নিরূপণ করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আমরা আমাদের আলোচনা এবং অনুষ্ঠান আজকে আসলে শেষ করতে হচ্ছে। আমরা আপনার কাছ থেকে আরেকটি তথ্য নিতে চাই যে বার্ন, এই রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে, যে ঢাকায় ঘটেছে, যার ফলে আমরা ঢাকার সবচেয়ে বড় ভালো প্রতিষ্ঠানগুলোতে এর সেবা দেওয়া সম্ভব হয়েছে পুড়ে যাওয়া রোগীদেরকে। ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যদি কেউ পুড়ে যান, তাহলে ঢাকা শহরের বাইরে পুড়ে যাওয়া রোগীদের সেবাকরণের ফ্যাসিলিটি বাংলাদেশে এখন কীরকম পরিমাণে হয়েছে বা আছে? অসংখ্য ধন্যবাদ। ঢাকায় কিন্তু একটি বিশেষায়িত বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে। ঢাকা মেডিকেলে একটি স্বতন্ত্র বার্ন ইউনিট রয়েছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে এই দুইটি ছাড়াও পুরাতন 14টি সরকারি মেডিকেল কলেজে স্বতন্ত্র বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিট রয়েছে। জি, আমাদের সম্মানিত রোগীরা ঢাকার বাইরেও এই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বার্ন জনিত সকল সেবাই তারা পাবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করতে যাচ্ছি। শেষ মিনিটে আপনার কাছ থেকে আমাদের দর্শকদের প্রতি আপনার বিশেষ পরামর্শ বা উপদেশ থাকলে আমরা নিব এইভাবে যে বার্ন বা পুড়ে যাওয়া, এটার তো আসলে প্রতিহত বা প্রতিরোধ করা সম্ভব, প্রতিরোধযোগ্য একটি রোগ বলি বা প্রতিরোধযোগ্য একটি সমস্যা। এখান থেকে আত্মরক্ষার জন্য আমাদের দর্শকদের বা মানুষদের কী কী সচেতনতা প্রয়োজন, এবং পাশাপাশি যদি কেউ এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়েই থাকেন, তারা যেন কেউ অপচিকিৎসার শিকার না হয়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিতে পারেন, এই মর্মে আমাদের দর্শকদের প্রতি আপনার যদি বিশেষ যা পরামর্শ রয়েছে যদি একটু বলতেন। সুপ্রিয় দর্শকবৃন্দু, পুড়ে যাওয়া একটি জরুরি অবস্থা। আমরা চাই না কোনো রোগী বা কোনো ব্যক্তি পুড়ে যাক। আমাদের সকলের বাসায় রয়েছে পুড়ে যাওয়ার নানা কারণ, উৎস। সবচেয়ে প্রচলিতটা হচ্ছে কি, আমাদের সবার বাড়িতে রান্না হয়, গ্যাসের চুলা রয়েছে। গ্যাসের চুলাটাকে অবশ্যই আমরা জানালা রয়েছে এরকম জায়গায় একটি ঘরে আমরা স্থাপন করি। অনেক ক্ষেত্রে আমরা গ্যাস ডিটেক্টর বা গ্যাস লিক হয়েছে কিনা এটি যাচাই করার জন্য বিভিন্ন যন্ত্র পাওয়া যায়, সেটি আমরা স্থাপন করতে পারি। যদি কোনোভাবে মনে হয় যে গ্যাস লিক হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন করে কোনো দিয়াশলাই বা কিছু আমরা প্রজ্বলন না করি, সবার বাড়িতে পুড়ে যাওয়ার রোগীর প্রাথমিক যে চিকিৎসা, সেই পোড়ার মলমটি বা ক্রিমটি আমরা রাখতে পারি। এবং ইলেকট্রিসিটি আমাদের সবার বাড়িতে রয়েছে, এটি যেন যথেষ্ট ইনসুলেটিং যেন থাকে। বাচ্চাদেরকে গরম পানি, গরম তেল থেকে আমরা দূরে রাখি। বাচ্চারা যাতে রান্নাঘরে প্রবেশ না করে সেদিকে আমরা নজরদারি করি। এবং সর্বশেষ বলতে চাই, কেউ যদি পুড়ে যান দুর্ভাগ্যজনকভাবে, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ। ডাক্তার কাউসার আহমদ কনক, আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি আপনার আজকের এই মহামূল্যবান তথ্য, পরামর্শ এবং উপদেশগুলো আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দকে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা যারা নিহত হয়েছেন, তাদের প্রতি আবারও মহান আল্লাহর পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সকলকেই শহীদ হিসেবে কবুল করে নেন এবং জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করেন। যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দ্রুত আরোগ্যের ব্যবস্থা করে দেন। এবং যেসব পরিবারেরা তাদের সুন্দর মাসুম বাচ্চাদেরকে হারিয়েছে, যারা প্রিয়জনদেরকে হারিয়েছে, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই প্রাসঙ্গিকতায় আমরা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা আশা করি আপনাদের উপকারে আসবে। পরবর্তী পর্বে আমরা ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।